বাংলাদেশের প্রতিরক্ষা অঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তনের বাতাবরণ। দেশ এখন এক নতুন অধ্যায়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে স্বনির্ভরতা আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে রচিত হচ্ছে এক নতুন সামরিক স্বপ্ন। এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা খাতের আলোচনায় যে তিনটি খবর সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা নিঃসন্দেহে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। প্রথমত, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং বা মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও এসেছে। আর এই সব কিছুর গভীরে সরকারের লক্ষ্য হলো একটি বিশেষায়িত সামরিক অর্থনৈতিক অঞ্চল বা ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন করে প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতার মজবুত ভিত্তি গড়ে তোলা। এই মহৎ পরিকল্পনার নেপথ্যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নীতিগত অনুমোদন এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিরক্ষা খাতের আধুনিকীকরণ এবং আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে তিনি প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই সহজতর করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের নীতিগত অনুমোদন পেয়েছেন। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে বাংলাদেশ এক নতুন ও প্রভাবশালী ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হচ্ছে। একদিকে চীন, তুরস্ক, জাপান, পাকিস্তানের মতো দেশগুলোর সাথে সামরিক চুক্তিগুলো নতুন গতি পাচ্ছে, অন্যদিকে ভারতও এই নতুন সমীকরণে নিজেদের চারপাশে এক ধরনের নিরাপত্তা চাপ অনুভব করতে শুরু করেছে। বাংলাদেশের সামরিক খাত কোন পথে ধাবিত হচ্ছে? এটি কি শক্তি, সক্ষমতা আর প্রযুক্তির শীর্ষে আহরণের পথে এগিয়ে যাবে, নাকি পুরনো আমদানি নির্ভরতার সেই বৃত্তে ঘুরপাক খাবে? এই প্রশ্নগুলো এখন দেশের সামরিক ও রাজনৈতিক মহলে গভীর আলোচনার জন্ম দিয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই যুগান্তকারী পদক্ষেপগুলোর একটি বিস্তারিত চিত্র তুলে ধরার চেষ্টা করব। অত্যাধুনিক ড্রোন কারখানা স্থাপন থেকে শুরু করে বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং বিশেষায়িত সামরিক অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা, এসব উদ্যোগের গভীরে রয়েছে দেশীয় বিনিয়োগের সঙ্গে বিদেশি পুঁজির এক নতুন সমীকরণ। একই সাথে সামরিক হার্ডওয়্যার রপ্তানির স্বপ্ন এবং প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশ কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে তার একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণও থাকছে। তবে এই পথে কি কি বাধা রয়েছে এবং তা উত্তরণের উপায় বা কি, তাও আমরা খতিয়ে দেখব। প্রিয় দর্শক, চোখ রাখুন আমাদের প্রতিবেদনের দিকে, কারণ এটি কেবল সংবাদ নয়, এটি বাংলাদেশের এক নতুন সামরিক স্বপ্নের প্রতিচ্ছবি। তো চলুন শুরু করা যাক সেই ড্রোন কারখানা দিয়ে, যা বদলে দিতে পারে আমাদের প্রতিরক্ষা সক্ষমতার সামগ্রিক চিত্র। বাংলাদেশ বিমান বাহিনী চীনের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে দেশে মনুষ্যবিহীন বিমানবাহী যান বা ইউএভি অর্থাৎ ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই কারখানার নির্মাণ কাজ সম্পন্ন হবে। নিঃসন্দেহে এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক হিসেবে পরিগণিত হবে। এই উদ্যোগের গুরুত্ব আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে চীনের পক্ষ থেকে আসা আরেকটি প্রস্তাব, বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং বা মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন করা। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, আমাদের দেশেই যখন পুরনো বিমানের ইঞ্জিন ওভারহোল করা সম্ভব হবে, তখন রক্ষণাবেক্ষণের জন্য আর বিদেশে ছুটতে হবে না। এর ফলে শুধু সময়ের সাশ্রয়ই হবে না, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এসেছে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর একটি সমন্বয় সভার কার্যবিবরণী থেকে, যে সভায় সভাপতিত্ব করেছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভায় বিমান বাহিনীর কর্মকর্তারা এভিয়েশন সংক্রান্ত সরঞ্জামের বৈশ্বিক চাহিদার কথা তুলে ধরেন। তারা মনে করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে একটি দক্ষ স্থানীয় কর্মী বাহিনী তৈরি করতে পারলে এই খাতকে একটি রপ্তানিমুখী শিল্পে পরিণত করা সম্ভব। বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এরই মধ্যে 4টি বিমান ডিজাইন তৈরি করেছে এবং সেগুলো সফলভাবে আকাশে উড়েছে। তাদের লক্ষ্য হলো প্রশিক্ষণ বিমান এবং পরবর্তীতে স্পোর্টস বিমানের বাণিজ্যিক উৎপাদন। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে দক্ষ জনশক্তি তৈরি করা হলে এভিয়েশন খাত নতুন গতি পাবে এবং বিদেশি বিনিয়োগকারীরাও এখানে বিনিয়োগে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বৈঠকে উপস্থিত বিমান বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। চীনের দেওয়া বিমান ওভারহোলিং প্রস্তাবটির দিকে আরেকটু মনোযোগ দিলে দেখা যায়, বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনশক্তির সঙ্গে সামান্য কিছু অতিরিক্ত সরঞ্জাম যুক্ত করলেই পুরনো বিমানের ইঞ্জিন ও ওভারহোলিংয়ের কাজটি সম্পন্ন করা সম্ভব। ওই সভায় একজন কর্মকর্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন,
যেহেতু একই ধরনের বিমান মডেল ও ইঞ্জিন আমাদের প্রতিবেশী দেশগুলোতেও বেশ জনপ্রিয়, তাই এই খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলকভাবে সহজ হবে। এর অর্থ হলো আমরা কেবল নিজেদের চাহিদাই মেটানোর কথা ভাবছি না, বরং একটি আঞ্চলিক সার্ভিস হাব হওয়ার স্বপ্ন দেখছি। ড্রোন কারখানা আর বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপন এগুলো কেবল শুরু। স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকার যে মাস্টার স্ট্রোকটি খেলতে চাইছে তা হলো একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন। এই বিশেষায়িত অঞ্চলের মূল লক্ষ্য হল সামরিক ও আধাসামরিক বাহিনীর ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম উৎপাদন। এই জোনে কেবল ড্রোন বা বিমান নয়, সাইবার নিরাপত্তা সরঞ্জাম, গোলাবারুদ, অত্যাধুনিক সামরিক সেন্সর, কমিউনিকেশন হার্ডওয়্যার সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘমেয়াদে এই প্রকল্পের জন্য প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হবে, যা সরকারি বাজেট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি, যৌথ উদ্যোগ এবং বৈদেশিক পুঁজির সমন্বয়ে আসবে। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে, যেখানে সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার কার্য বিবরণী থেকে জানা যায়, বিভিন্ন দেশের সরকার এবং বিদেশি কোম্পানিগুলো এরই মধ্যে এই খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বিডার নির্বাহী চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন, ডিফেন্স ইকোনমিক জোনের জন্য ভূমি, এলাকা নির্বাচন এবং ল্যান্ড ব্যাংক এসব বিষয় এখন নীতিগত কাঠামোর মধ্যে যাচাই বাছাই করা হচ্ছে। এই শিল্পকে রপ্তানিমুখী করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। গত 30 এপ্রিল মাননীয় প্রধান উপদেষ্টা এই উদ্যোগকে নীতিগত অনুমোদন দিয়েছেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপনের জন্য একটি সমন্বিত জাতীয় নীতিমালার কনসেপ্ট পেপার তৈরি করার কাজ শুরু করেছে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গণমাধ্যমকে আরও জানিয়েছেন যে, প্রতিরক্ষা শিল্পে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে। তারা বর্তমানে পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশের সাথে আলোচনা চালাচ্ছেন। প্রতিরক্ষা শিল্পকে একটি রপ্তানিমুখী শিল্পে পরিণত করাই তাদের মূল লক্ষ্য। প্রশ্ন হলো, এই বিশেষায়িত অঞ্চলটি কোথায় স্থাপিত হবে? এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার পরামর্শ দিয়েছেন, গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো নির্ধারিত কোনো অঞ্চলে বা এর কাছাকাছি অবস্থিত কারখানার জমি অধিগ্রহণ করে দ্রুত একটি স্বল্পমেয়াদী প্রকল্প গ্রহণ করা যেতে পারে। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে পূর্ণাঙ্গ পৃষ্ঠপোষকতা ও সহায়তা করার আশ্বাসও দিয়েছেন। শুধু সশস্ত্র বাহিনী নয়, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার সব মিলিয়ে অভ্যন্তরীণ চাহিদা প্রায় 8,000 কোটি টাকার। যদি এই বাজারের অর্ধেকও দেশীয় শিল্প পূরণ করতে পারে, তবে তা রপ্তানির জন্য একটি প্রশস্ত পথ খুলে দেবে। তবে এই খাতের বাস্তব রাজনীতি এটাই যে, বিনিয়োগকারীরা নিরাপত্তা এবং আইনগত নিশ্চয়তা চান। শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান আইন বিদেশি বিনিয়োগের জন্য পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না। তাই নতুন আইন প্রণয়নের প্রয়োজন, যেমনটি তুরস্ক ও পাকিস্তান করেছে, যেখানে সামরিক শিল্পে বেসরকারি খাত একটি প্রধান চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ম্যাকডোনাল্ড, ডগলাস, লকহিড মার্টিনের মতো উদাহরণ টেনে অর্থমন্ত্রীও বলেছেন, বেসরকারি খাতকে সামনে আনতে হবে। কেবল সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে কনসোর্টিয়াম, পিপিপি, এফডিআই এসবের উপর নির্ভর করতে হবে। আর বাজেটে এক বছরে 15,000 কোটি টাকা দেওয়া সম্ভব না হলেও কয়েক অর্থ বছরে তা সমন্বয় করে এই বিশাল বিনিয়োগ সম্ভব। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা সরকারের এই উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানিয়েছেন। তবে তারা সতর্ক পরিকল্পনার উপরও জোর দিয়েছেন, কারণ রপ্তানির বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। যুক্তরাষ্ট্র বছরে $11.3 বিলিয়ন, জার্মানি $3.3 বিলিয়ন, চীন $2.4 বিলিয়ন এবং তুরস্ক $600 মিলিয়ন প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করে। তুলনায় বাংলাদেশ সবেমাত্র যাত্রা শুরু করেছে। এই যাত্রা সফল করতে একটি সমন্বিত ইকোসিস্টেম প্রয়োজন। গবেষণা, ডিজাইন, টেস্টিং প্ল্যাটফর্ম, বড় আকারের উৎপাদন এবং আন্তর্জাতিক বিপণন সবকিছুই একসাথে প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা উল্লেখ করেছেন যে, স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প তার নিজস্ব অবস্থান খুঁজে পায়নি। অথচ প্রতিবেশী পাকিস্তান গত 4 বছরে প্রতি বছর প্রায় $450 মিলিয়ন বিনিয়োগ করতে সক্ষম হয়েছে। এই গাফিলতি কাটিয়ে উঠতে না পারলে আমাদের প্রিয় মাতৃভূমি আরও 25 থেকে 30 বছর পিছিয়ে থাকবে। বাণিজ্য সচিব বলেছেন, বাংলাদেশ অন্তত পাকিস্তানের সমকক্ষ হওয়ার সামর্থ্য রাখে এবং এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন হবে। এজন্য নির্দিষ্ট অঞ্চল নির্ধারণ করা জরুরি।
যেমন গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির আশেপাশে একটি বিশেষ জোন। এত সম্ভাবনার মাঝেও কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়ে গেছে। শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সভায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাধার কথা তুলে ধরেছেন। বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত গ্যারান্টি বা আইনি সুরক্ষা চান, যা বাংলাদেশের বিদ্যমান আইন ও নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ নেই। তাই আসন্ন নীতিমালায় এটি অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি। এছাড়া বর্তমান প্রতিরক্ষা ক্রয় আইন এবং সংশ্লিষ্ট বিধিবিধান বেসরকারি খাতের অংশগ্রহণকে সীমিত করে রেখেছে। এই বাধা দূর করতে নতুন আইন প্রণয়নের উপর জোর দিয়েছেন অন্য কর্মকর্তারা। এই উদ্যোগগুলোর বাস্তবায়ন ও তদারকির জন্য দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি প্রতিরক্ষা শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে এবং অন্যটি বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সমন্বয় পরিষদ সামগ্রিক অগ্রগতি পর্যবেক্ষণ করবে। সমুদ্র পথেও নতুন শিল্পায়নের চেষ্টা চলছে। নৌবাহিনী জানিয়েছে, বাংলাদেশের কয়েকটি শিপইয়ার্ড এরই মধ্যে ফ্রিগেট সহ বড় সমুদ্রগামী জাহাজের উৎপাদনের সক্ষমতায় এগিয়ে যাচ্ছে। কিন্তু রপ্তানির দরজা না খুললে এই কারখানাগুলো চালু রাখা কঠিন হবে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা মানে শুধু অস্ত্র তৈরি করা নয়, এটি নতুন কূটনীতি, নতুন বাজার, নতুন প্রযুক্তি এবং নতুন জোট গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন এক নতুন ভূমিকা নিয়ে আবির্ভূত হচ্ছে। চীন, তুরস্ক, পাকিস্তান, জাপানের সাথে সম্পাদিত চুক্তিগুলো কেবল সামরিক নয়, এগুলো অর্থনীতির এক নতুন স্তরকেও নির্দেশ করে। আর এই অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের নতুন সমীকরণে ভারত সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একদিকে নিজেদের নিরাপত্তা শক্তিশালী করা, অন্যদিকে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা, এই দ্বিমুখী কৌশলের পথেই হাঁটছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা বাস্তবায়নে কতটা স্থিরতা থাকবে? রাজনৈতিক পরিবর্তনের ঝড়ে যেন এই স্বপ্নযাত্রা ভেসে না যায়, সেই দায়িত্ব কি নিশ্চিত করা যাবে? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? বাংলাদেশের এই প্রতিরক্ষা খাতের বিশাল পরিবর্তন কি ভারতের জন্য সত্যি চিন্তার কারণ হবে? আর বাংলাদেশ কি পারবে এই উচ্চভিলাষী পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে? বাংলাদেশের এই সামরিক স্বনির্ভরতার উদ্যোগ দেশের সার্বিক নিরাপত্তায় কতটা প্রভাব ফেলবে তা জানতে আমরা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকব। কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে।